Viewers, welcome back after a short break. আমরা আজকের প্রোগ্রামে কমিউনিটি ম্যাটার্সে আমরা আলোচনা করছি গজল ঠুমরি এন্ড খেয়াল ফেস্টিভ্যাল নিয়ে। And this festival is organized by Shouda Society of Poetry and Indian Music. আমরা বলেছিলাম আপনাদেরকে আমরা ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসিক্যাল মিউজিক কি, তার ডেফিনেশন কি সেটা আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে আজকে আছেন ক্লাসিক্যাল মিউজিক ক্লাসিক্যাল সিঙ্গার গজল সিঙ্গার শায়ন গুপ্তা। শায়ন গুপ্তা, আপনি তো অনেকদিন ধরে গজলের সাথে জড়িত, গজল আপনি গান আজকেও পারফর্ম করেছেন আপনি সৌধা প্রোগ্রামে। তো গজল তো পার্ট অফ দ্য ক্লাসিক্যাল মিউজিক ও সেমি ক্লাসিক্যাল সামটাইমস, বাট আপনি টোটালি যদি মানে ক্লাসিক্যাল মিউজিক কি সেটা নিয়ে আমাদের দর্শকদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলেন। খুব মানে খুব মজার ব্যাপার হচ্ছে কি সব সঙ্গীতই উচ্চাঙ্গ সঙ্গীতের একটা অঙ্গ। সব সঙ্গীতই, সেটা আপনি বলিউড মিউজিকই বলুন, জ্যাজি বলুন, বিদেশি বা ব্লুজি বলুন, সব কিছুই আমি যদি অঙ্ক কষি বেসিক্যালি ওটা দেখা যায় একটা উচ্চাঙ্গ সঙ্গীতেরই অঙ্গ। আমরা উচ্চাঙ্গ সঙ্গীতটাকে ভারতবর্ষে যদি আমি বলি মেনলি দুভাগে বিভক্ত করা হয়েছে নর্থ ইন্ডিয়ান হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড সাউথ ইন্ডিয়ান কর্ণাটক ক্লাসিক্যাল মিউজিক। আমি যদি ধরুন নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক সম্বন্ধে বলি, যেটা জেনারেলি বেশি প্রচলিত কথাটা হয়তো ঠিক নয়, এটা 19শো শতাব্দীতে ভাতখণ্ডে উনি জিনিসটাকে একটা পরিকাঠামো দেন। উনি বলেন যে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক 10টা ঠাঁটে বাঁধা যায়, ঠিক আছে? 10টা ঠাঁট, ধরুন আমি যদি নাম নিই কল্যাণ, কাফি, খামবাজ, আশাবরী, মারোয়া, পূর্বী, কাফি, দেশ। তো এরকম উনি বলেন, উনি মানে বেসিক্যালি ব্যাকরণ করে বলে দেন যে একটা ঠাঁটের এরকম অঙ্ক। ধরুন আমি যদি বলি বিলাবলের সবকটাই শুদ্ধ স্বর। আমরা সবাই জানি সারেগামা পাধানিসা কি হয়, বিলাবল ঠাটে সবটাই সারেগামা পাধানিসা শুদ্ধ স্বর। আমি যদি বলি কল্যাণ ঠাট, তার মধ্যে শুধু মাটা তীব্র, বাকি সব শুদ্ধ স্বর। তো এরকমভাবে উনি 10টা ঠাঁট গেঁথে দেন। তারপর উনি বলেন যে যতগুলো রাগ আছে আমাদের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে, অজস্র রাগ, মানে হাতে গোনা যায় না, সেই সবই রাগ কোনো না কোনো সেই ঠাঁটের অঙ্গ। ধরুন আমি যদি বলি কাফি রাগ, কাফি ঠাঁটের অঙ্গ। আমি যদি বলি ধরুন খামবাজ, ওটা খামবাজ ঠাঁটের একটা অঙ্গ। আমি যদি বলি শুদ্ধ কল্যাণ, ওটা কল্যাণ ঠাঁটের একটা অঙ্গ। এবং এই ঠাঁট এবং ধরুন গায়কী নিয়ে আসে ঘরানা। ধরুন আমি যদি বলি হিন্দুস্তানি ক্লাসিক্যাল ঘরানাতে 6-7টা ঘরানা খুব নামি, টু নেম ফিউ, আগ্রা ঘরানা, গোয়ালিয়র ঘরানা, কিরানা, পাটিয়ালা, ভিন্ডি বাজার ঘরানা। ওদের মানে বলুন বিভক্ত করা যায় গায়কীর অঙ্গ দিয়ে। ধরুন আগ্রা ঘরানাতে হয়তো ওরা তানটা খুব বেশি করে, গোয়ালিয়র ঘরানাতে তানের চলটা হয়তো একটু কম। আমি উদাহরণ দিচ্ছি, হয়তো সঠিক উদাহরণগুলো মানে ঠিক ভেবে আমি দিচ্ছি না। কিরানা ঘরানাতে যেমন ধরুন তানের স্পিড অনেক বেশি। তো সেটা আমি বলবো সব মিলিয়ে ইন আ নাটশেল ক্লাসিক্যাল মিউজিক। এটা সমুদ্র সমান একটা আলোচ্য বিষয়, তার তল নেই। আমি বলবো হ্যাঁ, 10টা ঠাঁট হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে, সেই ঠাঁটকে অঙ্গ করে অজস্র রাগ এবং গায়কী অনুযায়ী এক একটা ঘরানা। থ্যাংক ইউ, ইউ ওয়ান্ডারফুলি সেড। অনেক আসলে এখানে অনেক জানার ব্যাপার আছে, বিষয়টা আসলে যারা জানেন না, আমার মতো যারা জানেন না, তারা আসলে আরো সহজ করে বলে দেবো, আরো সহজ করে। হ্যাঁ, অবশ্যই মানে মনে হলো শায়ন তো মানে অবশ্যই এর মধ্যে আছে নানা সাংগীতিক বিষয়, মানে স্ট্রাকচারের কথা বলছে। তো সঙ্গীতটা কি, সেই প্রশ্নটা তো আগে করতে হবে। জি, গানটা কি? ভ্যালিড কোয়েশ্চেন। মানে আপনি যদি গানটা বোঝেন তাহলে বুঝবেন যে আপনি কেন কোন গানটাকে বলছেন মার্গীয় সঙ্গীত, বা যেটাকে আপনি বলছেন ক্লাসিক্যাল বা উচ্চাঙ্গ সঙ্গীত, কেন সেটা উচ্চাঙ্গ সঙ্গীত না। মানে যে কোনো কিছুরই সঙ্গীত তো আসে মানুষের, আমরা যখন কথা বলতে শুরু করছি, আমরা যখন একটা শব্দ শুনছি, একটা বিভিন্ন, সেটাই সঙ্গীত। জি। এবং সব সঙ্গীতই আবার সুবদ্ধ সঙ্গীত হয় না। সেইটার যে আপনি যেমন একটা ভালো জামা কাপড় পরছেন, আপনি যেমন ভালো করে কথা বলছেন, আজকে যে আমাদের এই যে কথা আমরা ভালো করে বলছি, এটার পেছনে একটা ইতিহাস আছে। আমরা আস্তে আস্তে শব্দ শুনছি, ধ্বনি শুনছি, তারপরে আমাদের একটা প্রত্যেকটা সভ্যতা গড়ে উঠছে। সঙ্গীতও কিন্তু ওরকম করে বেড়ে উঠেছে। হ্যাঁ, আমাদের প্রথম একেবারে যখন আদি যুগে ছিল তখন সঙ্গীতের যে অবস্থান ছিল, এখন সঙ্গীত তো আলাদা। সঙ্গীত একটা বিবর্তনের মধ্যে দিয়ে এসেছে, যেটা ও বলতে চাচ্ছে যে একটা সময় আসলে আধুনিক সঙ্গীতের একটা পর্যায়ে ওভাবে আসবে। কিন্তু আমাদের এই ক্লাসিক্যাল ব্যাপারটাই হলো হচ্ছে আপনার যে একটা সুবদ্ধ সঙ্গীত, একটা যে কোনো ভালো সভ্যতার
একটা সঙ্গীতের একটা একটা খুব ভিত্তি থাকতে হবে, একটা স্তর থাকতে হবে, যেটা একটা গড়ে উঠেছে নানাভাবে পৃষ্ঠপোষণের মধ্যে দিয়ে। যেমন আমাদের ক্লাসিক্যাল সঙ্গীত ধ্রুপদ ছিল, ধ্রুপদ থেকে ভেঙে নানা রকমের নানা ধাঁচে এসছে, খেয়ালটা আর একটা একটা যেটা আপনি একটু আগে বলছিলেন, নানাভাবে পরিশীলিত হয়ে নানা ফর্মে আমাদের যে চর্চার গানের যে এই যে নোটগুলোর কথা বললো, বিভিন্ন সুরটাকে আমরা বিভিন্নভাবে গেঁথেছি, নানাভাবে নানাজন চেষ্টা করেছেন, এবং গাঁথার ফলে তার একটা রূপ দাঁড়িয়েছে। যে আমরা যদি আচ্ছা সারেগামা পাধা নিসা যে 7টা স্বর থাকলে, কারণ 7টা স্বর বাদ দাও না, 5টা স্বর দিয়ে করি না কেন, উঠতে 5টা নামতে 5টা, দেখে না কেমন হয়, ও আচ্ছা তাই তো এটা খুব সুন্দর হচ্ছে। তো এরকম এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে কিন্তু নানাভাবে নানা সুর আমাদের গড়ে উঠেছে। এটা কিন্তু আজকে হয়নি, এটা বছরের পর বছর, শত বছরের ইতিহাস আছে সঙ্গীতের। এই যে ইতিহাসের ধারাবাহিকতা, এই যে ইতিহাসটাকে ধরে রাখার যে ব্যাপারটা, যে আমরা আমাদের যেমন করে বর্ণটাকে ধরে রাখছি, যেমন করে আমাদের নানা কিছু শিখছে, এই ইতিহাসটাকে চর্চা না করলে তো আমরা এগোতে পারবো না। যে কারণে আপনারা আজকে আমরা এই যে মানে উচ্চাঙ্গ সঙ্গীতের উৎসবের কথা বলছি, এই উচ্চাঙ্গ সঙ্গীতে আমাদের যদি গোড়াটা আমরা না রাখি ঠিক, যেটা এতদিনের ইতিহাসের মধ্যে দিয়ে এসছে সঙ্গীতের ইতিহাস, সেটাকে তো আমরা আগে ধারণ করব, তারপরে তো আমরা এগোবো না। আমরা তো কেউ কিন্তু প্রগতির বিরুদ্ধে নই, আমরা বলছি সেটাকে আগে আমরা ধারণ করব, তারপর আমরা এগিয়ে যাব। তো এই যে সুরের যে আমাদের নানা যে ধারা গড়ে উঠেছে, নদীর মতো প্রবাহমান যে সুর যেটা আমরা বলছি, সেইটার যে উৎস, এবং সে থেকে তার সেই উৎস এবং আমাদের নানা মানে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যে একটা আমাদের পরিশীলিত শুদ্ধ সাংগীতিক যে একটা আমাদের বোধ হয়েছে, আমাদের পূর্বপুরুষদের বোধ হয়েছে, সেই পূর্বপুরুষদের বোধটাকে তো আগে আমার পেতে হবে, না হলে আমি হঠাৎ করে কি এগিয়ে যাব? হ্যাঁ, সেই জায়গা থেকেই হচ্ছে যখন বলবেন আপনি যে ক্লাসিক্যাল মিউজিক আমার কাছে, তাই ক্লাসিক্যাল মিউজিক আমার কাছে হচ্ছে একটা চর্চার মধ্যে দিয়ে এসে একটা পরিশীলিত খুব একটা পিওর একটা জিনিস, যেখানে আপনার হৃদয়টা ভাববে যে আচ্ছা আমি তাই তো এই একটা সুন্দর। আপনি যদি আজকে মোৎসার্ট শোনেন আপনার মনটা অন্যরকম, আজকে বেথোভেন শোনেন মনটা অন্যরকম হয়ে যায়। তাই বলে কি আজকের কম্পোজাররা ক্লাসিক্যাল গান করছেন না? করছেন, কিন্তু এটা তাদের একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে আসছে। আজকে উনি যেটা বলছিলেন যে ইমাজিনেশনের ব্যাপারটা, এই যে 4টা-5টা স্বরের কথা বললাম, উঠতে 5টা নামতে 6টা, উঠতে 7টা নামতে 4টা, বা কোনটাতে কোমল স্বর, কোনটাতে শুদ্ধ স্বর, এইটা যে নানা পারমুটেশন কম্বিনেশনের মধ্যে যে সুর হয়ে যাচ্ছে, যারগুলো নানাগুলো ঠাটের নামও বললো, শুধু তাইলে কি হয়? তা তো হয় না। কিন্তু তারপরেও একই ঠাটের একই রাগের দুজন শিল্পী দুরকম করে গান করছেন, তার দুরকমের এক্সপ্রেশন হচ্ছে, আমাদের নানাভাবে ভাবাচ্ছে। এই যে আশাটা, আজকে ও এত সুন্দর কবিতা পড়লো, হ্যাঁ, একই কবিতা যদি আরেকজন পড়তো আরেক রকম লাগতে শুনছে। তো এই সমস্ত কিছু শিল্প তো তাই, আপনি একটা রঙের তুলি দিয়ে আঁকছেন একটা ছবি, হ্যাঁ, একটা কাগজের উপরে একটা ছবি আঁকাচ্ছেন। আজকে আপনার ছবিটা খুব সুন্দর লাগছে, আমার ছবিটা তো অত সুন্দর লাগছে না, হ্যাঁ, কিন্তু দুটো সুন্দরই হয়তো আরো সুন্দর লাগছে। একটা আবার অন্যভাবে যদি দেখেন, একটা নদীর ধারে বসে আমরা একই নদীর ছবি আঁকাচ্ছি, আপনি এখন একরকম আঁকাচ্ছেন, আমি একরকমের আঁকাচ্ছি, দু রকমের সুন্দর হচ্ছে। সঙ্গীত তাই, সঙ্গীতের মধ্যেও সেই এক্সপ্রেশনের ব্যাপারটা আছে, এবং একই নোট একই সুরের যে খেলা, তার মধ্যে দিয়েই নানাভাবে আমাদের এক্সপ্রেশন হয়। যেমন সকালের রাগ, দুপুরের রাগ, সন্ধ্যার রাগ, মধ্যরাতের রাগ, নানা সময় ভিত্তিক রাগ আছে, বিরহের রাগ, আনন্দের রাগ, নানাভাবে আপনি এক্সপ্রেশন গুলো আনতে পারেন। হ্যাঁ, সবগুলো কিন্তু আমাদের সেই ইতিহাসটা আমাদের আছে, আমাদের সেই যে কাঠামোটা আছে, যেটা যে সুরটাকে বেস করে আমরা এগিয়ে যাব, সেটাই হচ্ছে আমাদের আমার কাছে মনে হয় যে মার্গীয় সঙ্গীত বা উচ্চাঙ্গ সঙ্গীত যদি বলেন। ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং ধন্যবাদ শাহিন গুপ্তা। আমার প্রশ্ন হচ্ছে কবি টি.এম. আহমেদ কায়সারের কাছে, ক্লাসিক্যাল মিউজিক এবং সেমি ক্লাসিক্যাল মিউজিক, তার মধ্যে আসলে ডিফারেন্সিয়েটটা কিভাবে করা যায়, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন একটু। এটা তো খুব দুরূহ, ক্লাসিক্যাল মানে আমার পক্ষে করাটা খুব দুরূহ। যদি সেমি ক্লাসিক্যাল মিউজিকটা হলো ওই যেটা বললাম গজল, হ্যাঁ আমি, কারণ আমাদের একটা মিসকনসেপশন আছে, না হ্যাঁ সেটা খুব সুন্দর। এটা হলো যে ক্লাসিক্যাল মিউজিক সমস্ত কিছুতে একটা ধ্রুপদ ফর্মটা হলো, আমরা যে কোনো ক্লাসিক্যাল আমরা বলি যে ক্লাসিক্সটা হলো মোস্ট ধ্রুপদ ফর্ম আর কি। আর এইটার এখন ধরেন একদম প্র্যাকটিক্যাল উদাহরণ হলো খেয়াল, ধ্রুপদ, হ্যাঁ, এই ধ্রুপদ এরা হলো একদম ক্লাসিক্যাল। এখানে ওই যে পিউরিটির কথা বললেন,
এইখানে এই আপনার লঘু ব্যাপারগুলোই নাই। হ্যাঁ, এরপরে এখন ইয়েতে হলো দেখবেন যে এখানে যেহেতু কথা আছে, বাণী প্রধান হলে পরেই আপনাকে নানা রকম আপোষ করতে হয়। আর যখনই আপনি নোটের উপর দিয়ে যাচ্ছেন তখন পিওরলি ইউ আর ফোকাসড অন আপনার ওই মিউজিক্যাল এস্থেটিক্স। এটা মানে দ্য মিউজিক দ্যাট ইজ পিওরলি বেসড অন মিউজিক্যাল এস্থেটিক্স, এটা একদম মানে ওই ক্লাসিক্যাল ইন মাই ডেফিনেশন। আর যেটা ওই যে আরো নানা রকম ঘাত প্রতিঘাত বললেন, কথা বাণীর জন্য আপনাকে আপোষ করতে হচ্ছে, বাণীর সৌন্দর্যটা একই রাগে গাইছেন কিন্তু বাণীটা প্রধান হয়ে উঠছে। ঠুমরিতে বাণী, বাণী একটা প্রধান জায়গা, গজল করলেন বাণী একটা প্রধান জায়গা পাচ্ছে। তো এইখানে ঠিক মিউজিক্যাল এস্থেটিক্স যেটা ওই যে নোটগুলোর খেলার চাইতে বা কল্পনার যে একদম সাংঘাতিক রকমের সুপ্রিম যে ব্যবহারের কথা বলছে, ইমতিয়াজ ভাই একটু আগে বলছিলেন যে আঁকার ব্যাপারটা, এটা তো আঁকার জায়গা। এখন কিছু কিছু আঁকার জায়গা হলো এত একদম আপনি নিউক্লিয়াসটাকে দেখতে পাচ্ছেন। আপনার মনে আছে, আপনি তো নিজে কবি, টমাস ম্যানকে জিজ্ঞেস, নোবেল পুরস্কার পাওয়ার পরে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি মানে তুমি কার লেখা পড়ো? সমসাময়িক কারো লেখা পড়ে না, কিন্তু বললো ইফ আই এম ইনফ্লুয়েন্সড বাই এনিবডি দেন এটা হলো পেইন্টিং। এখন সমস্ত শিল্পীকে পেইন্টার হতে হয়, কিন্তু সমস্ত শিল্পীকে ছবি আঁকার শিল্পটা শিখতে হয়। এই যে ছবি আঁকা, এই যে ক্যানভাসগুলো নিয়ে এই পেইন্টিংটাই হলো এই যে চোখ বন্ধ করে, আজকে দেখলাম মনোরমাজি গাইছেন, সায়ন গাইলেন, আশ্বিনজি গাইলেন, চোখ বন্ধ করে এরা আসলে ছবি আঁকতে চায়। এবং এই ছবিটা যারা দর্শক, যাদের কানটা তৈরি হয়ে যায় এই মেলোডিগুলোতে, এই মেলোডি তো সেরিন ডিভাইন, এটা একদম কোনো রকমের সন্দেহ নাই। মানে আপনি ডিভাইনিটিতে বিশ্বাস করেন বা না করেন তা না, এটা মেটাফরিক্যালি ডিভাইনও যদি মেনে নেন, এটা একদম মানে ডিভাইন ফর্ম অফ আর্ট আর কি। তা আমি একটা জায়গা বলতে চাই, মানে এই যারা আজকের মানে গজল ঠুমরি ফেস্টিভ্যাল নিয়ে যেহেতু কথা হচ্ছে, আজকে একটা চমৎকার প্রেজেন্টেশন গেল, সামনের এই জায়গাগুলোতে গেলে পড়ি আমাদের অনুষ্ঠানে যারা যান আর কি, আমরা দেখলাম যে গতবার আমাদের পার্সেল রুমে যারা গিয়েছিলেন সাউথ ব্যাংকে, তারা লিখলেন যে উই উইটনেসড দি গ্লিমস অফ প্যারাডাইজ হিয়ার। ওয়াও! হ্যাঁ, তো এই হলো দ্যাট ইজ দ্য আর্ট ফর্ম উই আর ট্রাইং টু প্রপাগেট to the communities, different communities. That's wonderful. আসলে আলটিমেট গোলই হচ্ছে তো আপনাদের মানুষের কাছে সেই মেসেজটা পৌঁছে দেয়া, the divine form of art. Thank you very much. Thank you everyone. Thank you Dr. Morgan for wonderfully reciting a poem for us, and I'm quoting one line that is, I'm strong because I'm weak. That was wonderful. আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে আজকে ছিলেন শায়ান গুপ্তা, ডক্টর ইমতিয়াজ আহমেদ, টি.এম. আহমেদ কায়সার, পোয়েট and director of Shoda Society of Poetry and Indian Music, and Dr. David Morgan. দর্শক, আমরা আজকে আপনাদেরকে ক্লাসিক্যাল মিউজিক সম্বন্ধে একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে ইনফর্ম করেছি রিসেন্টলি there is a festival called Ghazal, Tumri and Khyal Festival organized by Shoda Society of Poetry and Indian Music. 12 এবং 13 তারিখে আছে নেক্সট ইভেন্টস। আপনারা অ্যাটেন্ড করবেন আপনারা যদি ডিভাইন আর্ট ফর্মের সাথে নিজেকে ইনভলভ করতে চান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।